আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিককে নিয়ে, তা হলো নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে। চলো দেখে নেই প্রশ্নটি পরীক্ষায় কিভাবে আসতে পারে। প্রশ্নটি হলো কি ১ নম্বর প্রশ্ন, ১৯৫০ সালে স্বাক্ষরিত নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কি ছিল? ২ নম্বর প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির শর্তগুলি উল্লেখ করো বা শর্তগুলি কি ছিল? আরেকটা প্রশ্ন কি, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির গুরুত্ব বা তাৎপর্য লেখো। এখানে প্রিন্টিং ভুল হয়েছে, এই জায়গাটা নেহরু হবে, ঠিক আছে? দন্তান্নায় একার হ বয়সনরায় হ্রস্ব। নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির গুরুত্ব বা তাৎপর্য মানে কি? নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কিত ৩টা প্রশ্নকে আমি একটা ভিডিওতে কভার করে দিয়েছি। চলো দেখে নাও এক এক করে প্রশ্ন। প্রথম অ্যান্সার দেখবো কি আমরা, ১৯৫০ সালে স্বাক্ষরিত নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি আসলে কি ছিল? উপরে একটা হেডিং দিয়ে দিবা, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? নেহরু লিয়াকত চুক্তি ১৯৫০ সালে। এটা ভালো করে মাথায় রেখো, শর্ট কোশ্চেনটা আসতে পারে। পটভূমি, ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক দাঙ্গা ও সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা যায়। কি নিয়ে বেশিরভাগ দেখা গেছিল? উদ্বাস্তু সমস্যাকে নিয়ে। বিশেষ করে পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান নাকি বাংলাদেশ, ও পশ্চিমবঙ্গ, বিহার, আসাম ইত্যাদি অঞ্চলে হিন্দু মুসলমান উভয়েরই উপরই ভয়াবহ নির্যাতন ও প্রাণহানি ঘটে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দিল্লিতে এক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিকে কি বলা হয়? নেহরু লিয়াকত চুক্তি। ঠিক আছে, একটা কোশ্চেন কভার হয়ে গেল। এখন এখান থেকে নেহরু লিয়াকত চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় এবং কোথায় স্বাক্ষরিত হয় দেখে নাও। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আমি আগে বলছি, ১৯৫০ সালের ৮ই এপ্রিল। ৮ই এপ্রিলটা মনে রাখবা, ঠিক আছে? এটা এমসিকিউতে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? ১৯৫০ সালে ৮ই এপ্রিল। এবং নেহরু লিয়াকত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? দিল্লিতে। তাই নেহরু লিয়াকত চুক্তির অপর একটি নাম কি? দিল্লি চুক্তি। তাহলে কি নেহরু লিয়াকত চুক্তি আর দিল্লি চুক্তি একই জিনিস? যেহেতু নেহরু লিয়াকত চুক্তিটা দিল্লিতে স্বাক্ষরিত হয়, তাই এটির আরেক নামে কি রাখা হয়? দিল্লি চুক্তি নামে রাখা হয়। এবং কত সালে স্বাক্ষরিত হয় তাই দিল্লি চুক্তিও? ১৯৫০ সালের ৮ই এপ্রিল। কোথায় স্বাক্ষরিত হয়? দিল্লিতে। এখন দ্বিতীয় প্রশ্ন কি ছিল? নেহরু লিয়াকত চুক্তির শর্তগুলি উল্লেখ করো। এখন দেখে নাও এই প্রশ্নটার অ্যান্সার। তার প্রশ্নটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা এটা কভার হয়ে গেছে, ঠিক আছে? এখন এই প্রশ্ন, এখানে নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির শর্তগুলি উল্লেখ করো। উত্তরটা দেখে নাও। যখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী নেহরু লিয়াকত খান যখন চুক্তি স্বাক্ষর করে সেই দৃশ্য। নেহরু লিয়াকত চুক্তির প্রধান শর্ত, এখানে আমি টোটাল ১১টা শর্ত উল্লেখ করছি, তার মধ্যে যে কোনো তোমরা ৭ থেকে ৮টা শর্ত মনে রেখে যাবা, ঠিক আছে? কারণ বাই চান্স পরীক্ষার সময় অনেক সময় মাথা থেকে চলে যায়, এই জন্য একটু বেশি মনে রেখে যাবা, যাতে পরীক্ষায় যাতে মিনিমাম ৫ থেকে ৬টা লিখে আসতে হবে। এই জন্য ৭ থেকে ৮টা যে কোনো মনে রেখে যাবা। আমি এখানে ১১টা করেছি, ১১টার মধ্যে যেটা তোমাদের সুবিধা হয় ওইটা দিতে পারো। প্রথম শর্ত কি ছিল? সংখ্যালঘুদের অধিকার রক্ষা। সরি, উপর দিয়ে চলে এসেছে, মুছে দিচ্ছি। প্রথম শর্ত কি ছিল? সংখ্যালঘুদের অধিকার রক্ষার। ভারত ও পাকিস্তান উভয় দেশেই তাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষা করার জন্য এই চুক্তিতে প্রথম কি বলা হয়? ভারত ও পাকিস্তান উভয় দেশেরই যে সংখ্যালঘু, মানে কি ভারত থেকে যে সমস্ত উদ্বাস্তুরা পাকিস্তানে গেছে ও পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা ভারতে আসে, সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের কি ধর্মকেও রক্ষা করা হবে, সংস্কৃতিকেও রক্ষা করা হবে, রাজনীতিকে রক্ষা করা হবে এবং নাগরিকত্বের অধিকারও তারা পাবে উভয় দেশে। এটাই এখানে ওকে বলা হয়। ২ নম্বর শর্তে কি বলা হয়? ধর্মান্তর বা নির্যাতন নিষিদ্ধ। মানে কি ভারত থেকে যে সমস্ত উদ্বাস্তুরা পাকিস্তান গেছে বা পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা ভারত এসে, তাদের ধর্ম যাতে না বদলানো হয়, এটাই বলছে। কোনো সম্প্রদায়ের উপর জোরপূর্বক ধর্মান্তর বা সম্পত্তি দখল বা শারীরিক নির্যাতন বরদাস্ত করা হবে না, মানে করা হবে না। তারা যে ধর্মের আছে সেই ধর্মেই রাখা হবে। যদিও তাও পরবর্তীকালে প্রভাবটা উল্টে পড়েছিল, কি বেশিরভাগই ধর্মকে নিয়ে পরবর্তীকালে দাঙ্গা দেখা যায়।
3 নাম্বার, শরণার্থীদের ফেরত আসার অধিকার মানে কি? শরণার্থীরা যারা এক দেশ থেকে অন্য দেশে যায়, সেরকম ভারত থেকে যে সমস্ত বা মানুষ পাকিস্তানে এসে তারা কি ওখানে শরণার্থী, আবার কি যারা পাকিস্তান থেকে ভারতে আসে তারাও কি শরণার্থী। এই শরণার্থীরা যদি অন্য কোনো দেশে চলে যায়, ধরো ভারত থেকে পাকিস্তানে গেল, সেই শরণার্থী যদি ওই দেশে থাকতে ইচ্ছা করছে না, আবার ভারতেই ফিরে আসবে, তাহলে কি তাদের এই অধিকার ছিল। সেরকমই কোনো শরণার্থী পাকিস্তান থেকে ভারতে আসছে, কিন্তু ভারতে তার ভালো লাগছে না, আবার সে আবার উল্টা কি করবে, আবার পাকিস্তানে যেতে পারবে। এটাই কি তাদের অধিকার দেওয়া হয়। বলছে যারা ভয় পেয়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে, তারা চাইলে ফিরে এসে তাদের সম্পত্তি পুনরায় ভোগ করতে পারবে। ঠিক আছে। 4 নম্বর, অভিযোগ নিষ্পত্তি। সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য বিশেষ সংখ্যালঘু বিষয়ক বোর্ড গঠন করা হয়। মানে কি, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘুদের যেহেতু তারা এক দেশ থেকে অন্য দেশে আসছে, তাই কি ওদের উপর নির্যাতন করা হতো। এই নির্যাতনের অভিযোগ যাতে তারা জানাতে পারে এবং এটা তদন্ত করা হয়, এই জন্য কি একটা বিশেষ সংখ্যালঘু বিষয়ক বোর্ডও গঠন করা হয়েছিল, যদিও তা বাস্তবে কার্যকর হয়নি। 5 নম্বর, সমান নাগরিক অধিকার। যে সমস্ত মানুষরা তথা উদ্বাস্তুরা এক দেশ থেকে অন্য দেশে আসছে, তারা তো সংখ্যালঘু। এই সংখ্যালঘুরাও যাতে ওই দেশের সাথে সমান চাকরির সুযোগ পায়, সরকারি চাকরিতে, শিক্ষাতেও সমান সুযোগ পায় সেই দেশের অন্যান্য মানুষের মতো, রাজনৈতিক কর্মকাণ্ডেও যাতে সমান অধিকার পায়, এগুলো কি উভয় দেশই কি দেখবে। এটাই বলছে, সংখ্যালঘুরা সরকারি চাকরি, শিক্ষার সুযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সমান অধিকার ভোগ করবে উভয় দেশেই। যদিও তারা এক দেশ থেকে অন্য দেশে গেছে, তাও কি তারা সেই দেশের মানুষের মতো কি সমান অধিকার পাবে সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রেও, শিক্ষার ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে। 6 নম্বর পয়েন্ট, গণতান্ত্রিক অধিকার রক্ষা। সংবাদপত্র সমিতি গঠন, সভা সমিতি করার ক্ষেত্রে সংখ্যালঘুরা পূর্ণ স্বাধীনতা ভোগ করে। আগেরটার মতনই তাদের সংখ্যালঘুরা যদিও এক দেশ থেকে অন্য দেশে আসছে, তারাও সেই দেশের মানুষের মতনই সমানভাবে সংবাদপত্র সমিতি গঠন, সভা সমিতি করার ক্ষেত্রে সমান অধিকার পাবে, পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। 7 নম্বর পয়েন্ট, অনুসন্ধান কমিটি। এটার মধ্যে কি সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার বা অভিযোগে তদন্ত করার জন্য একটি বিশেষ অনুসন্ধান কমিটিও গঠন করে, যেটা আগেরটার মতনই কি, এই যে অত্যাচার আগেরটার মতনই ছিল, বলে দিচ্ছি, এই বিশেষ সংখ্যালঘু বিষয়ক বোর্ড। ঠিক আছে, এটাও যেরকম সংখ্যালঘুদের উপর নির্যাতন অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য ছিল, সেরকমই এই সংখ্যালঘুদের কি অভিযোগে তদন্ত করার জন্য আরেকটা কমিটি ছিল, কি যার নাম ছিল অনুসন্ধান কমিটি। ঠিক আছে, এটাও গঠন করা, যদিও এটা বাস্তবে কার্যকর হয়নি আগেরটার মতো। 8 নম্বর পয়েন্ট, সংখ্যালঘুদের নিরাপত্তা। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের সংখ্যালঘুদের ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে। ঠিক আছে, স্থাবর সম্পত্তি ফেরত। ভয়ে পালিয়ে যাওয়া সংখ্যালঘুরা চাইলে নিজ দেশে ফিরে যেতে, তাদের দখলাকৃত স্থাবর সম্পত্তি ফেরত পাবে। 10 নম্বর পয়েন্ট, মন্ত্রীর দায়িত্ব। ভারত পাকিস্তান উভয় দেশেরই একজন করে বিশেষ মন্ত্রী নিয়োগ করা হবে। মানে কি, ভারতের মধ্যেও এবং পাকিস্তানের মধ্যে দুই দেশেই কি করবে, একজন করে একটা বিশেষ মন্ত্রী থাকবে। এই বিশেষ মন্ত্রীর কাজ কি থাকবে, কি সংখ্যালঘুদের সমস্যার সমাধানের দায়িত্ব পালন করা। মানে কি, ভারত ও পাকিস্তান দুই দেশেই কি করবে, একজন বিশেষ মন্ত্রী রাখবে। এই মন্ত্রীর কাজ কি থাকবে, উভয় দেশেরই সংখ্যালঘুদের সমস্যার সমাধান করা। ঠিক আছে। 11 নম্বর পয়েন্ট, কি সংখ্যালঘু প্রতিনিধি। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ প্রতিনিধি বোর্ড থাকবে, যারা অভিযোগ শুনে পদক্ষেপ নেবে। ঠিক আছে, অনুসন্ধান কমিটির মতো। এখন তোমাদের ইচ্ছা মতন যে কোনো 7টা বা 8টা পয়েন্ট কি খাতার মধ্যে নোট করে নেবে বেছে বেছে। পরের প্রশ্নটা আমি মুখেই বলে দিচ্ছি, নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির তাৎপর্য বা গুরুত্ব দেখো। ঠিক আছে, এটা বেশিরভাগ 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে। আমি ঠিক আছে, এই জন্য 3টা পয়েন্টই দিয়েছি। এটা বেশিরভাগ বড় কোশ্চেন দিবে, হাইয়েস্ট যদিও দেয় 2 নম্বরে দিতে পারে। ঠিক আছে, কি প্রথম তাৎপর্য, কি ভারত ও পাকিস্তান সম্পর্ক উন্নত করার প্রথম বড় প্রচেষ্টা ছিল কি এই চুক্তিটি। মানে কি, ভারত ও পাকিস্তানের উভয় দেশেই কি সম্পর্ক উন্নত করার প্রথম একটি পদক্ষেপ, মানে এই চুক্তি দ্বারাই নেওয়া হয়েছিল একটা। 2 নম্বর, দুই দেশের সংখ্যালঘুদের মধ্যে কিছুটা হলেও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছিল। মানে দুই দেশে এই চুক্তির ফলে দুই দেশের কি সংখ্যালঘুরাই কি অল্প হলেও একটু নিরাপত্তা বোধ পেয়েছে, মানে নিরাপত্তা পেয়েছে। মানে কি, দেশের যদিও তাদের উপরে কিছু হয়, দেশের সরকার তাদের পাশে থাকবে। তবে বাস্তবে এই চুক্তি পুরোপুরি কার্যকর হয়নি, কারণ সীমান্তে দাঙ্গা ও সংখ্যালঘু নির্যাতন অব্যাহতই ছিল। ঠিক আছে, প্রশ্নটা শেষ।
এই যে আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর তখনকার তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেহরু লিয়াকত খান। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।